পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটা যে কোনো সময়ের চেয়ে আসলে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। সেই সাথে তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী এবং এমপি তারা কিন্তু পালিয়েছেন এবং তাদের অনেক বড় বড় রাজনৈতিক নেতা যারা ছিলেন রাঘব বোয়াল, সেই রাঘব বোয়ালগুলোও কিন্তু আসলে পালিয়েছে, কিন্তু দেশে রয়ে গেছে কিন্তু বেশ কিছু সহসভাপতি এবং সভাপতি যাদের কিনা পাসপোর্ট নেই, যার ফলে তারা যেতে পারেনি। সো মজা করে বলছিলাম এটা। যাই হোক, আমরা আজকে দেখব যে আসলে ফ্যাসিস্ট একটা সরকার তার পতন হয়েছে এবং বর্তমান সময়ে কিন্তু একটা অরাজকতার যে একটা ব্যাপার সেটা কিন্তু প্রতীয়মান হতে শুরু করেছে। এর পেছনে আসলে কারণটা কি, আমরা সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আসলে ব্যাপারটা কি হচ্ছে। এবং নানান রকম গুজবও কিন্তু মার্কেটে চলছে এই মুহূর্তে। সো আমরা কোন ধরনের কথাগুলোকে অ্যাকসেপ্ট করব, কোন ধরনের কথাগুলোকে অ্যাকসেপ্ট করবো না, সেটাও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার। সো আমার পরামর্শ হচ্ছে আমরা একটা সেফ জোন বেছে নেব, যাতে করে আমাদের এই যে বর্তমান চলমান যে সংকট, এই সংকটটা যাতে খুব দ্রুত আসলে মোকাবেলা করা যায়। সো তার আগে আমরা একটু জিনিস বুঝতে চাই যে ফ্যাসিস্ট যে সরকারের পতনটা হয়েছে আসলে সে কী করে ফ্যাসিস্ট হয়েছে। ফ্যাসিস্ট কিন্তু আসলে এরকমের কোনো বিষয় না যে একজন মানুষ সে হুট করে ফ্যাসিস্ট, এটা একটা আইডিওলজি। সো এই আইডিওলজির মধ্যে আসলে কিন্তু একটা পুরো সাম্রাজ্য থাকে এখানে। বা একটা ফ্যাসিস্ট, যখন একটা ফ্যাসিস্ট সরকার গঠন হয়, তখন তার পোষ্য অনেক 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 মানুষজন থাকে, যাকে কিনা তার মতাদর্শের অনেক মানুষ যারা কিনা লুটপাট করে খাবে, এরকম অসংখ্য মানুষজনকে নিয়েই কিন্তু এরকম একটা আইডিওলজিটা কিন্তু আসলে দাঁড়ায়। সো আমরা দেখেছি যে সাবেক যে প্রধানমন্ত্রী তিনি যেটা করেছিলেন যে তিনি তার ফ্যাসিবাদটাকে আসলে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় আসলে অনৈতিক এবং বাটপার বদমাইশিদেরকে আসলে তিনি নানানভাবে প্রশ্রয় দিয়ে গেছেন। শুধু তাই না, তাদেরকে আসলে নানান আর্থিক দিক থেকেও তাদের কিন্তু বিশাল কিছু দিয়ে গেছেন এবং তার একজন পিয়নও কিন্তু আসলে 400 কোটি টাকার মালিক। এমনকি আমাদের যে বিচার ব্যবস্থা এবং সেটাকেও কিন্তু তিনি কলুষিত করেছেন। দলীয় কাজে কিন্তু তিনি আসলে সেই বিচার বিভাগকে কিন্তু তিনি আসলে ব্যবহার করেছেন বিভিন্ন সময় যখন প্রয়োজন পড়েছে। এবং বর্তমান সময়ে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য কিন্তু তিনি আসলে কোর্টকে কিন্তু ব্যবহার করেছেন। সো আপনারা বুঝতেই পারছেন যে সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে কিনা এই ফ্যাসিবাদী সরকার তার নিজস্ব লোক নিয়োগ দেয়নি এবং তাদেরকে আসলে তাদেরকে এমন সুযোগ করে দিয়েছে যাতে করে তারা লুটপাট করে খেতে পারে। সো যার ফলে যেটা হয়েছে, তাদের রাজনৈতিক নেতা এবং তাদের যত রকমের সমর্থক যারা ছিল, তারা কোনো না কোনোভাবে ফায়দা লোটার একটা চেষ্টা চালিয়ে গেছে। সো এই ফায়দা লুটতে গিয়ে তারা নিরীহ অসংখ্য মানুষের সাথে আসলে অন্যায় করেছে, নির্যাতন করেছে, বহু মানুষকে গুম করেছে, মেরে ফেলেছে। অত্যাচারের মাত্রা আপনার কল্পনার চাইতেও বেশি। এবং আমি মনে করি আপনারা যারা সরাসরিভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতন কাছ থেকে দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন। সো এরকম একটা সময়ে সেই সরকারের যদি আসলে পতন হয় এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, সো জনগণের মধ্যকার যেটা ক্ষোভ, এই ক্ষোভটাকে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু ইগনোর করতে পারেন না। এবং ইমিডিয়েট ওই পর্যায়ে যখন কিনা পতন হয়ে যায় বা পতন হয়ে গেছে, ওই সময়টাতে ভয়ঙ্কর একটা অরাজকতার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা আপনারা দেখবেন যে যেখানেই ছাত্রলীগ কর্মী কিংবা আওয়ামী লীগের লোকজন পেয়েছে, সেখানে ভয়ঙ্কর রকম মারধর করেছে। এই ক্ষোভটা কেন? এবং দেখেন, এই ছাত্র আন্দোলন চলাকালীন সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা যেইভাবে অস্ত্র হাতে, বিশাল বড় বড় মানে ভারী ভারী অস্ত্র, সেই অস্ত্র হাতে যেভাবে সাধারণ মানুষকে গুলি করেছে, মেরেছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদেরকে ছেড়ে দেবে? বা আমি যদি একটু সুশীল সেজে যদি 2-3টা ফেসবুকে পোস্ট করি, একটু কিবোর্ড যোদ্ধা যারা আছেন, সো আপনার কি মনে হয় যে এই কিবোর্ড যোদ্ধাদের শুধুমাত্র এই আলোচনা সমালোচনায় আসলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? যার বুকে রক্ত ঝরছে, যার কাছের মানুষটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জানে যে এই দুঃখটা কতটা। সো যার ফলে, এবং বাংলাদেশে কিন্তু সভ্য রাজনীতি নাই, কখনো ছিল না। সো আপনি এমন ভাবার কোনো প্রশ্নই আসে না যে একটা স্বৈরাচারী শাসক আজকে পতন হয়েছে, কালকে আমরা সভ্য হয়ে গেছি। বিষয়টা এইরকমই না। আমাদের টপ নচ যে নেতাগুলো ছিল, তারাই ছিল করাপ্টেড। সো আপনি কীভাবে আশা করেন যে আমাদের যে সাধারণ জনগণ আছে তারা করাপ্টেড হবে না, বা তারা শুধু একদম ডেমোক্রেসি, তারা একদম সব কিছু আইন কানুন সব কিছু মেনে চলবে? আমাদের টপ লেভেল নেতারা কেউ কিছু এইসব তোয়াক্কা করে না। সো আপনি ভাবছেন যে ওকে, আমার টপ লেভেল নেতারা, রাজনৈতিক নেতাকর্মীরা, তারা
তারা হচ্ছে সব অসভ্য ইতর, আর হচ্ছে আমার রুট লেভেলের মানুষজন হয়ে যাবে একদম সভ্য, মনে হয় যেন পশ্চিমা। আরে মিয়া, এটা বোকার মতো কথা বলে তো হবে না। সো এরকম যে অরাজকতার সৃষ্টির পেছনে আমাদের আবেগপ্রবণ বাঙালি, আমরা আবেগপ্রবণতার একটা ব্যাপার আছে, এবং আমি আমার আরও আগের ভিডিওগুলোতে বিভিন্ন সময় আলোচনা করে দেখিয়েছি আসলে বাঙালি কতটা অসভ্য ইতর, এবং এই যে স্বভাবটা তার মধ্যে কিন্তু বাই ডিফল্ট আসলে তার মধ্যে থাকে এবং আছে। সো এর ফলে যেটা হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকার তাদের ওই মানসিকতাটাকে ব্যবহার করেছে, এবং তারা তাদের ওই যে নৈতিকতাকে বিকিয়ে দিয়েছে বহু অসংখ্য মানুষ। সো যার ফলে এই যে ভুক্তভোগী যে সকল মানুষরা হয়েছে সরাসরি, তো তারা কি করবে, তারা চাইবে একদম এর একটা টু দ্য পয়েন্ট, যখন সুযোগ পাইছি এদেরকে যেভাবে পারো নির্মূল করো। আম, সেটাই চলছে। আমি এখানে সুশীলতার কথা বলেও আসলে কোনোভাবে এর সমাধান হবে না, এবং আমি আশা করবো এবং আপনাদের কাছে অনুরোধ করবো যে আসলে আপনারা এইটা একটু কমান। এটা বিশেষ করে ধ্বংসযজ্ঞ এবং সরকারি অনেক স্থাপনাকে আসলে আপনারা যারা ধ্বংস করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু আমার খারাপ লাগছে, এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে যে এই ধরনের কাজগুলো আসলে আপনারা করবেন না। তবে এইখানের এই কাজগুলো কারা করছে বা কাদের আসলে ফায়দা হইতে পারে, দেখেন সাধারণ মানুষ, অবুঝদার যে সকল মানুষ এখানে অনেকেই আছে এই ধরনের কাজগুলো করছে, কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে যে প্রথমে যে দেখানোর চেষ্টা করলাম যে হাজার হাজার মানুষ কিন্তু এই ফ্যাসিস্টদের দ্বারা কিন্তু আসলে উপকৃত হয়েছে, তারা হালুয়া বা রুটি খেয়ে বেড়াইছে। সো তারা যখন দেখছে যে এই মুহূর্তে সরকারের পতন হয়ে গেছে এবং আমি তো খুব একদম ব্যাকফুটে আছি, এবং আমার যে কী রকম ভয়ঙ্কর দশা হবে, এবং অলরেডি নানান জায়গায় তারা দেখেছে যে ফ্যাসিস্টদেরকে যারা সাপোর্ট করেছে বা ফায়দা লুটেছে, এবং মানুষদেরকে, সাধারণ মানুষকে যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে যাদেরকে, সো তাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ পুলিশ যারা কিনা নির্বিচারে মানুষ পাখির মতো গুলি করে মারছে, তো তাদেরকে কি পেলে সাধারণ জনগণ কি ছেড়ে দেবে? আমি এটাকে কোনোভাবেই সমর্থন করি না যে আপনি একজন নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আসলে বিচার করে ফেলবেন। সো তাদের একটা চলমান একটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে তারপর তাদের বিচার করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষকে যদি আপনি সেটা বোঝানোর চেষ্টা করেন রাতারাতি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, এটা হয় নাকি? এটা সম্ভব? এটা আপনি কোন দেশে আছেন ভাই? আমি তো বাংলাদেশে ছোটো থেকে বড় হয়েছে, আমি তো জানি বাংলাদেশের মানুষের পালস কীরকম কাজ করে। সো আপনি হুট করে এই যে স্বৈরাচারের শাসন পতন হয়েছে আর আমরা সভ্য হয়ে গেছি, এবং আমাদের সকল আইডিওলজি সব চেঞ্জ হয়ে গেছে, আমাদের ভিতরকার সকল বদভ্যাস চেঞ্জ হয়ে গেছে, এটা যদি আপনারা ভাবেন, কারণ আমি এটা দেখছিলাম আসলে ফেসবুক জুড়ে বেশ ভালো রকমভাবে এটা আলোড়ন হচ্ছিল যে ওকে আমরা এখন সভ্য হতে পারিনি, আমরা কি আসলেই স্বাধীন, এইসব প্রশ্নগুলো করার চেষ্টা করছিল যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সভ্যতা পাইনি। সভ্যতা পাওয়াটা এত 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 ইজি থিং না, এটা একটা প্র্যাকটিস, এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। সো দলকানামি, আমাদের এই জাতি দলকানামি সবসময় করে গেছে। সো এরকম দলকানা একটা জাতির কাছ থেকে আপনি হুট করে যাচ্ছেন যে ওকে তারা কী হবে, তারা একদম সুন্দরভাবে দেশ পরিচালনা করবে বা সুন্দর হয়ে যাবে, বিষয়টা এরকমের না। আমাদের যুদ্ধর প্রথম স্টেপটা পার করেছি কেবল আমরা একটা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু এরপর দেশটাকে গড়তে হবে, প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যার ফলে যখন ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ওকে ঠিক আছে, মানুষজন থ্রেটে থাকবে যে আমি কোনোভাবে অন্যায় কাজ করে কোনোভাবে পার পেতে পারবো না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। সো এরকম একটা ন্যায় বিচার যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, সমাজ থেকে 90%, 50 to 90% অন্যায় অপরাধ সেটা কী হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। এটা আপনি আমাকে বিশ্বাস করেন, সর্বপৃথিবী এভাবেই কাজ করে, আমি যতদূর অ্যানালাইসিস করেছি, আমি যতদূর দেখেছি। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখনও গোলাগুলি করছে, এবং অনেকে ভাবছে যেটা আসলে রয়ের এজেন্ট। দেখেন বাংলাদেশে পার্শ্ববর্তী যে একটা দেশ, সেটা হচ্ছে আপনার ভারত, এবং তাদের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে সো এর একটা বিশাল প্রভাব যে বাংলাদেশে থাকবে, এটা খুবই কমন একটা ব্যাপার, এবং এটা অসংখ্য পরিমাপে থাকবে, সেটা খুবই কমন একটা ব্যাপার। এবং সেই রয়ের এজেন্টদের মধ্যে আমাদের সুশীল এবং বুদ্ধিজীবী যে সমাজ বা শ্রেণী, তাদের কিন্তু অংশগ্রহণ অনেক বেশি, এবং দ্বারা কিন্তু তারা অনেক বেশি প্রভাবিত। যার এটা বুঝবেন কী করে, বা রয়ের বিভিন্ন রকম যে সকল মতবাদ বা অপপ্রচার বা প্রোপাগান্ডা, তারা কিন্তু আমাদের দেশেরই বড় বড় রাজনৈতিক নেতাকর্মী এবং বড় বড় বা বুদ্ধিজীবীরা কিন্তু আসলে সেগুলো ছড়িয়ে বেরিয়েছে। সো এগুলা একটা ব্যাপার আছে। রয়ের এজেন্ট বাংলাদেশে প্রচুর, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি এটা ভাইবেন না যে আসলে রয়ের পুরো ফোর্স নিয়ে আসলে নেমে গেছে। তো ইন্ডিয়া এই মুহূর্তে এরকম ভুল করবে না, সব পলিটিক্যালি খেলার চেষ্টা করবে, যে আমি যদি এখানে বসে যদি 1000 কিলোমিটার দূরে যদি কন্ট্রোল করতে পারি একটা জাস্ট মেসেজ ড্রপ করে, তো সেটা কি আসলে ভালো না? সো ইন্ডিয়া অতটা বোকা না, ইন্ডিয়া অতটা বলদ না, বোধাই না যে তারা আসলে ফোর্স নিয়ে নেমে যাবে এই মুহূর্তে বা বাংলাদেশে ঢুকে যাবে। এই ধরনের আসলে ঘটনা আসলে ঘটার পসিবিলিটি খুবই কম, আমি যেটা বিশ্বাস করি। আর যদি সেরকম হতো তাহলে তাকে পালাইতে হইতো না, আমাদের হাসিনাকে পালাইতে হইতো না, এটা একটা ব্যাপার। সো এইখানে আপনি দেখেন যে দুর্নীতিগ্রস্ত যে সকল মানুষজন আছে, যে পুলিশ বলেন বা নানান শ্রেণী পেশার মানুষ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ, তো এরা কি আপনার মনে করেন যে এমনি এমনি ছেড়ে দেবে? তো
যারা কিনা ব্যাকফুটে আছে এই মুহূর্তে, যাদের কিনা মাইর খাওয়ার ভীষণ রকম ভয় আছে, সো তাদেরকে যদি একটা পার্টি এসে একটা বোঝায় যে ওকে আপনি এখন এখান থেকে বাঁচার একটা এই যে সিস্টেমটাকে, বর্তমানে যে সিস্টেমটা আসতেছে তাকে প্রশ্নবিদ্ধ করার আমাদের কাছে বেশ কিছু টুলস আছে। সেই টুলসগুলো কি? তোমরা অরাজকতা লাগাও, তোমরা গুম খুম করার চেষ্টা করো, তোমরা মারামারি করার, দাঙ্গা লাগানোর চেষ্টা করো। কীভাবে দাঙ্গা লাগানো যেতে পারে? ধর্ম একটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আপনার দেশ ভাগ হয়ে গেছে ভাই, এই ধর্মের উপর ভিত্তি করে দেশ ভাগ হইতে পারছে, আর আপনি ভাবতেছেন যে বা আমাদের মন্দির ভাঙার জন্য কিছু মানুষ ছুটে আসবে না। দেখেন, ইসলাম কখনো কোনোভাবেই এই মন্দির ভাঙা, মসজিদ ভাঙা বা অমুক ভিন্ন ধর্মী কোনো মানুষের উপর আসলে অন্যায় অত্যাচার করা, এটাকে কোনোভাবেই সাপোর্ট করে না এবং কোনোভাবেই তিনি একজন মুসলিম হইতে পারে না। বাংলাদেশের কোনো হুজুর এটা আপনার এটা বলতে পারবে না যে এখানে আমি আজকে ওই মুখের মন্দিরটা ভাঙছি এবং এটা আমার কোরআন দ্বারা জাস্টিফাইড, আমার হাদিস দ্বারা জাস্টিফাইড। তো এই ধরনের কাজকে আসলে কোনোভাবে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। সো দেখেন, যেটা বলছিলাম যে আসলে কিছু মানুষ যারা কিনা ফায়দা লুটছে এবং বর্তমানে ব্যাকফুটে আছে, যাদের জীবন নাশের শঙ্কা আছে, যাদেরকে কঠিন বিচারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, তারা কি করতে চাইবে যে বর্তমান এই যে একটা বর্তমানে আমাদের কোনো সরকার আমরা এখনও গঠন করতে পারিনি, এই বা সরকার গঠন করতে পারলেও একে কী করে চ্যালেঞ্জ দেওয়া যায়, কী করে একে প্রশ্নবিদ্ধ করা যায়, কী করে একে একটা পুরো এই স্টেবল কী করে থাকতে না দেওয়া যায়, সেই প্রচেষ্টা কিন্তু থাকবেই। সো আমরা এখনও কিন্তু সব কিছু কন্ট্রোলে নিয়ে নিতে পারি নাই। ছাত্র সমন্বয়করা যারা আছেন তারা কিন্তু এখন সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে নাই। সো এটার একটা কমপ্লিট স্ট্রাকচার এখনও দাঁড়ায় না। যেহেতু কমপ্লিট স্ট্রাকচারটা দাঁড়ায়নি, সুতরাং সেখানে কিন্তু মোস্ট পসিবলি আপনার জায়গা আছে যারা কিনা আপনার ছাত্রলীগ কি সব চলে গেছে, আওয়ামী লীগ কি সব চলে গেছে, সকল নেতা কর্মীরা কি চলে গেছে, পুলিশের সব সদস্য কি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তো আপনি কি করে ভাবতেছেন যে ওকে আজকে মন্দিরে আগুন লাগাচ্ছে মানে হচ্ছে কি কিছু মুসলিম এসে এই ধরনের কাজগুলো করতেছে? মানে কীভাবে আপনি দেখতে মানুষ খুব হতাশ হয়ে যাচ্ছে, আমরা এরকম চাই না, জঙ্গি মঙ্গি এরকম একটা ব্যাপার, মানে এমন একটা ব্যাপার যেন মুসলিম মানেই হচ্ছে মন্দিরে আগুন দেয়। তো ব্যাপারটা যদি এরকম হইতো আপনারা দেশে থাকতে পারতেন না, তো বাংলাদেশে থাকতে পারতেন না কোনো কালেই। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, কিছু মানুষ এমফাসাইজ করে, কিছু মানুষ অনেক হিন্দুদেরকেও দেখছে অনেক বেশি এমফাসাইজ করে ফেলে, মানে একটু হইলেই মানে দোষ দেওয়ার যেটা প্রবণতা। আর অনেক কিছু কিছু মুসলিম আছে যারা কিনা আবেগপ্রবণী এবং তারাও কেমন যেন শর্ট সার্কিটের, তাদের কাজ করে না বুদ্ধি বিবেচনা। তো ওইরকমের কিছু মানুষ আছে, কিছু থাকে, অত্যাচার হয় বিভিন্ন সময়। কিন্তু ব্যাপারটা এই না যে আসলে মানুষ মুসলিম মানেই একটা মোটো নিয়ে রাস্তায় নামছে যে আপনাদেরকে আসলে কী করে নির্যাতন অত্যাচার করবে, এই ধরনের বিষয়গুলো চালাবে। এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না এটা। দেখেন, সমাজে এখন বর্তমান সময়ে যেহেতু মাঠ ছাড়তে পারেনি তারা, যারা হচ্ছে পুলিশ, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা এবং দুর্নীতিগ্রস্ত অনেক, এবং এরা কতটা অমানবিক এবং পৈশাচিক তার আসলে বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, আপনাদের কাছে নিশ্চয়ই আপনারা বোঝেন সেটা। সো এরকম এই সকল মানুষেরা যেভাবে আসলে এতদিন অমানবিক যে অত্যাচার চালিয়ে গেছে, আপনার কি ধারণা যে তারা একবার ভাববে এরকম একটা হিন্দুকে আসলে মেরে ফেলতে? আপনার কি ধারণা যে তারা একবার দ্বিতীয়বার ভাববে যে এরকম একটা মন্দিরে আগুন লাগাই দিই? তো তাদের কাছে শেষ অস্ত্রই এটা যে ওকে আমি যদি আজকে আগুন লাগাইতে পারি, 20টা যদি মন্দিরে আগুন লাগাতে পারি, তা সেক্ষেত্রে বহির্বিশ্ব একটা জিনিস দেখতে পারবে, বহির্বিশ্বের কাছে এটা একটা ক্লিয়ার একটা মেসেজ যাবে যে এই দেখেন, শেখ হাসিনা সরকার এখন যেহেতু চলে গেছে, দেশে কী করে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সেখানে বিশেষ করে সংখ্যালঘু যারা আছে তাদের উপর কী করে আসলে নির্যাতন অত্যাচার আসলে শুরু হয়ে গেছে। সো আমি বলবো সাধারণ মানুষের মধ্যে ঢুকে কিছু ওই ব্যাকফুটে থাকা এবং নৈরাজ্য চালানো, এত বছর ধরে নৈরাজ্য চালানো কিছু মানুষজন, তাদের কিন্তু লাস্ট অস্ত্র এটা। সুতরাং সবাইকে আমি ইউনাইটেড হওয়ার চেষ্টা করব। দেখেন, অলরেডি কিন্তু বহু মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু মন্দিরের সামনে কিন্তু তারা গিয়ে পাহারা দেওয়া শুরু করে দিয়েছে। সো এটা একটা ইমেজ। তো আপনি যদি ভাবেন যে মাদ্রাসার শিক্ষার্থী মানেই হচ্ছে কি মন্দির ভাঙবে, পোড়াবে, প্রতিমা ভাঙবে, বিষয়টা এরকমের না। আর এমন কি হয়ে গেল যে রাতারাতি আইসেই সে হাসিনা পলায়ে গেল এবং পরের দিন থেকে আইসেই মানে সেই দিন থেকেই মন্দির ভাঙা শুরু হয়ে যাবে? মানে এটা কোনো যৌক্তিকতা নেই। মানে আপনার যেন কিছু কিছু মানুষ কিছু মেসেজ শেয়ার করার চেষ্টা করছে, মানে ব্ল্যাঙ্ক মনে হয় যেন এরা আসলে থিঙ্কিং প্রসেস কাজ করে না। মানে এরা দোষ দেওয়ার জন্য মুখিয়ে আছে যে ওকে ঠিক আছে, আমার এই ঘটনা ঘটছে, আমি দোষ দিতে হবে। আমরা কেবলমাত্র আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা খুব ফ্যাসিস্ট একটা সরকারের মাত্র পতন ঘটিয়েছি এবং আমাদের অনেক প্রতিকূলতা এখন আছে। আমাদের প্রত্যেকটা জায়গা এখন কলুষিত, প্রত্যেকটা জায়গা এখন করাপ্টেড। সো এই জায়গাটাকে আমাদের ধীরে ধীরে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পর আমাদের সাধারণ মানুষদের কাছে টপ লেভেল অ্যাপ্রোচটা নিয়ে আসতে হবে। দেখেন, টপ লেভেল থেকে আমাদের একটা সুষ্ঠু রাজনৈতিক একটা চর্চা নিয়ে আসতে হবে, যেই সুষ্ঠু রাজনৈতিক চর্চা সমাজে বাস্তবায়িত হবে। সমাজে যখন সেটা বাস্তবায়িত হওয়ার
হবে তখন মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা ধীরে ধীরে রিয়েলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। তখন আর কোনো ওই যে পান্ডা, কোনো ইতর এরা এসে কোনো রকম একটা মন চাইছে ওকে ধর্মান্ধ কোনো একটা বক্তব্য দিয়ে দেবে, সেটা হিন্দুদের পক্ষে সম্ভব হবে না, সেটা মুসলিমের পক্ষে সম্ভব হবে না। সো এইরকম একটা জিনিসকে আমাদের দাঁড় করাইতে হবে। আমাদের দাঁড় না করাতে পারলে কিন্তু আসলে আমাদের কোনোভাবেই আমরা সুষ্ঠু এবং সুন্দর একটা সমাজ কোনোভাবেই আমরা পাবো না। সো এটা হচ্ছে মেইন বিষয়। র এর এজেন্ট যারা আছে, দেখেন র এর এজেন্ট বাংলাদেশে প্রচুর আছে এবং তারা মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু আমি আসলে এটাকে খুব প্রায়োরিটি দিতে চাই না। দেখেন কারণ খুব স্পষ্ট একটা ক্লিয়ারলি ইমেজ একটা বোঝাই যায় যে আমাদের যে সকল লোকেরা পালাতে পারে নাই, বড় বড় নেতারা আছে কিন্তু এখনও বাংলাদেশে, এবং উপজেলা থানা পর্যায়ে অনেক অনেক রাজনৈতিক নেতা আছে, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন আছে যারা কিন্তু পালাতে পারে না। সো তাদের একটা সর্বশেষ কামড় একটা থাকবেই। সো এই কামড়টাকে একটু সয়ে নিতে হবে, আমরা একটু ধৈর্য ধারণ করি। আমি আবারও বলছি, মুসলিম মানেই হচ্ছে ওই রকমের অরাজকতা না। প্লিজ, আপনারা জানেন, আপনাদের হার্ট পাস বোঝার কথা। এবং বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি অসংখ্য বার হয়েছে, বিশেষ করে যে কয়েক বছর আগে যেটা হয়েছিল যে আপনার মন্দিরে কোরআন রাখার ব্যাপার, এবং সেটা নিয়ে কত দাঙ্গা। তো দেখেন সেই ঘটনাতেই দেখা গিয়েছিল যে একটা রাজনৈতিক কর্মী, এক রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেতাকে আসলে ট্যাকেল দেওয়ার জন্য এবং ওই জায়গাটাকে অস্থিতিশীল একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য মূলত তিনি রাজনৈতিকভাবে তাকে ডাউন করার জন্য মূলত এই ধরনের একটা ঘটনা ঘটাইছিলেন, এবং পরবর্তী সময় কিন্তু আমরা সেটা দেখেছি। সো আমরা কেন যেন ব্লাইন্ড হয়ে যাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে আমাদের এই জাতির মধ্যেই একটা সমস্যা আছে। আমাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে এখন। বর্তমান খুব ক্রাইসিসের একটা মোমেন্ট। এই ক্রাইসিসের মোমেন্টে আমরা আসলে যদি একজন আরেকজনের দিকে হচ্ছে আঙুল তুলতে থাকি এভাবে, আসলে সুন্দর বাংলাদেশ কখনোই গড়া তো যাবে না। তবে যারা হত্যাযোগ্য এবং নানা রকম নৈরাজ্য চালিয়ে গেছে এই দেশে বিগত বছরগুলোতে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং অবশ্যই এর কোনো বিকল্প নাই। এবং আপনারা একটু গুজবে কম কান দেন। রয়ের এখনও ব্যাপার স্যাপার আমি এই ডাউটটাকে আমি আসলে ফেলে দিতে চাই না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের নিজেদের যে লোকেরাও আছে তাদেরকেও এখন উস্কে দেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না রয়ের পক্ষে। সো এই জন্য এরকম একটা মোমেন্টে, যেহেতু আমাদের এখনও সরকার গঠন করতে পারেনি এই মুহূর্তে, এবং এটার কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই একটা সরকার রিফর্ম করবে। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে আসলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আসলে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং তিনিও সেই অ্যাপ্রোচে সাড়া দিয়েছেন, শিক্ষার্থীদের অ্যাপ্রোচে সাড়া দিয়েছেন। এটা একটা খুব পজিটিভ একটা সাইন আমার কাছে। আশা করছি দেশটা এইরকম একটা অরাজকতার যে পূর্ণ যে একটা অবস্থার মধ্যে বর্তমানে আছে, এইটা আসলে একটু হলেও রিকভারি হবে খুব শীঘ্রই সেটা। এবং সরকার গঠনের পরই আমরা আশা করি যে এটা অনেকাংশেই কমে যাবে। এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি, এবং আমরা সবাইকে আসলে অ্যাক্টিভ হইতে হবে। এটা কোনো রাজনৈতিক পান্ডাদের অভয়ারণ্যে আবার কনভার্ট করা যাবে না। সো ছাত্র জনতা, মসজিদ মাদ্রাসার সকল মানুষকে আসলে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদেরকে আরেকটু সহনশীল হইতে হবে, এবং সেই চর্চাটা আমাদের করা উচিত। এবং সেই চর্চাটা করার এখনই উত্তম সময়। দেখেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সকলের, এটা কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের না, এটা সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সকলের বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে আমাদেরই করতে হবে, একটা সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে হবে। সো আজকের এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে শুনছিলেন এবং দেখছিলেন, আপনাদের সবাইকে আরও একবার ভালোবাসা এবং সবাইকেই নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। গভীর রাতে নিশ্চয়ই কেউ বাইরে বেরোবেন না, বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে। সো রাত করে বাইরে না থাকাটাই বেটার। সো আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জানাতুল নাইম। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্য কাউবয় প্রেজেন্টস সামাজিক আলোচনা।